Now, in your project, how many Java classes will be involved in your project? Java class. তা আমরা যদি একটা রাফ এস্টিমেট করি, let's say 100 controller class for 100 fxml, for example. Okay. So then 20 model class. Okay. Your application data. And then let's say 30 imported class. Okay. তাহলে total 150 class. এখন how many of these 150 class objects you want to write in file? So will you store a button object in file? So answer, no, it doesn't make sense. Will you store a controller class object in file? তাইলে আপনি লাইব্রেরি ক্লাস, কন্ট্রোলার ক্লাস এগুলো তো আপনি ফাইলে রাইট করতেছেন না। তাইলে কত আপনার only 20 types of objects out of 150 you intend to write, তাই না? তাইলে মেজরিটি উই ডোন্ট রাইট। সো একটা অবজেক্টকে যদি আমরা ফাইলে বা ডাটাবেজে রাইট করতে চাই, উই নিড টু কনভার্ট দ্যাট অবজেক্ট ইনটু সিরিজ অফ বাইটস। তাহলে একটা অবজেক্টকে ইনস্ট্যান্সকে স্ট্রিম অফ বাইটে কনভার্ট করার যে প্রসেস, এটাকে বলা হয় সিরিয়ালাইজেশন। By default, it is disabled for a new class. So you need to tag this class or mark this class using marker interface or tagging interface. Okay. By implementing that marker interface or tagging interface. তাইলে আমরা যেটা বলছি যে সিরিয়ালাইজ মার্কার ইন্টারফেস, তাহলে মার্কার ইন্টারফেস ইজ অ্যান ইন্টারফেস that has no fields or methods, কারণ এখানে ইন্টারফেসের অবজেক্টিভ is not to propagate some abstract method to the class below. আপনাকে এনফোর্স করা না যে এই মেথডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা একটা ইন্টারফেস করে থাকে নর্মালি, যেমন ট্যাক্স পেয়ার ইন্টারফেস সেটাই করবে। ট্যাক্স রিলেটেড মেথডগুলো এমপ্লয়ি ক্লাসের ঘাড়ে চাপাই দেবে, তুমি এটা তোমার মতো করে ইমপ্লিমেন্ট করো। রিসার্চার ক্লাস, রিসার্চার ইন্টারফেস তার অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ফ্যাকাল্টির ঘাড়ে, সায়েন্টিস্টের ঘাড়ে চাপাই দেবে যে তুমি তোমার মতো করে রিসার্চ রিলেটেড মেথডগুলো ইমপ্লিমেন্ট করো। কিন্তু মার্কার ইন্টারফেসের অবজেক্টিভ তা না। মার্কার ইন্টারফেসের অবজেক্টিভ হলো যে একটা কম্পাইলার অ্যাট বিল্ড টাইম অ্যান্ড জেভিএম অ্যাট রান টাইম বুঝবে কি করে যে এই ক্লাসটার যে ডিফল্ট সিরিয়ালাইজেশন সেটা ডিসেবল না হয়ে এনেবল থাকতে হবে। তাইলে এই মার্ক করা এই ক্লাসটাকে বা ট্যাগ করা, ওকে, জাস্ট টু মার্ক অর ট্যাগ দ্য ক্লাস টু টেল দ্য কম্পাইলার অ্যাট বিল্ড টাইম অ্যান্ড জেভিএম অ্যাট রান টাইম, ওকে, অ্যাবাউট দ্য ক্লাস। হোয়াট ইজ দ্য অ্যাবাউট? সামথিং স্পেশাল, যেটা নর্মাল না, ডিফল্ট না। তাহলে এই ক্লাসটাকে যে একটা এক্সট্রা ট্রিটমেন্ট দেওয়া হয়, স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটা বোঝানোর জন্য বা মার্ক করার জন্য বা ট্যাগ করার জন্যই এই ট্যাগিং ইন্টারফেস। তাহলে আপনি তো আপনার এই লাইব্রেরি ক্লাসের অবজেক্ট রাইট করেন কি না করেন না?
করেন না, তাই না? তাহলে আমি যদি এখন এখানে একটা ক্লাস লাইব্রেরি ক্লাস খুলি, যেমন ধরেন আপনার লেটস বাটন ক্লাস। তাহলে এই বাটন ক্লাসে যদি আমরা গিয়ে দেখি, দেয়ার ইজ নো সিরিয়ালাইজেবল ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। ওর একটাই সোর্স বাটন বেস, এবং এই সোর্স গুলোতেও যদি দেখেন আপনি দেখবেন না যে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল ইজ দেয়ার, ইট ইজ নট দেয়ার। তাহলে একটা বাটন অবজেক্টকে আপনি কখনোই ডাটাবেসে স্টোর করবেন না। সো উই নর্মালি লাইব্রেরি ক্লাসগুলোতে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল আপনি পাবেন না, বাট দেয়ার আর সাম লাইব্রেরি ক্লাস যেগুলো আসলে অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারে। তখন কিন্তু আবার লাইব্রেরি ক্লাসগুলো আপনি ফাইলে বা ডাটাবেসে রাইট করতে চাইতে পারেন। যেমন দ্য ক্লাসেস রিপ্রেজেন্টিং ডাটা স্ট্রাকচার, অ্যারে লিস্ট, ট্রি, গ্রাফ, hash map, set, vector. These are the library class, but they can hold your application data. তাহলে আপনার যে passenger list, you can write the individual passenger object using object stream. That is fine. But if you want, you can write the entire array list as an array list object as well. ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জার রাইট না করে পুরো প্যাসেঞ্জার লিস্টকেই আপনি রাইট করে ফেলতে পারেন। বাট সেটা কখন সম্ভব? যখন অ্যারে লিস্ট ক্লাস ইজ সিরিয়ালাইজেবল। সো ইফ ইউ লুক অ্যাট দ্য অ্যারে লিস্ট ক্লাস, you can see that array list class also implements serializable. তাহলে সিরিয়ালাইজেবল, ক্লোনেবল এগুলো হচ্ছে মার্কার ইন্টারফেস। তাহলে আপনি অ্যারে লিস্টকে ক্লোন করতে পারবেন। অ্যারে লিস্টকেও আপনি not as a passenger object but as an array list class object, because it's a array list is a non-abstract class. So কাজে এটাকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতেই পারেন। সো আপনার যে স্টুডেন্ট লিস্ট, দ্যাটস অ্যান অ্যারে লিস্ট ইনস্ট্যান্স। আপনি নিউ স্টুডেন্ট লিস্ট করছেন না, স্টুডেন্ট লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট করছেন না, তাহলে ওটা তো একটা অ্যারে লিস্ট ক্লাসের ইনস্ট্যান্স which contains আপনার whatever it is inside. তাহলে অ্যারে লিস্টকেও কিন্তু আমরা চাইলে, তাহলে আপনার প্রজেক্টে যে যতগুলো মডেল ক্লাস, নন অ্যাবস্ট্রাক্ট মডেল ক্লাস, সবগুলোকেই কিন্তু আপনার বলতে হবে ইমপ্লিমেন্টস কি serializable. In case of subclass, you have to tell that not only for the subclass but also for the superclass, because you inherit the fields from superclass. So not all fields are declared here. Some of the fields are inherited from superclass. If that is the case, which is most likely the case for you, তাহলে কিন্তু superclassকেও serializable করতে হবে। তার মানে আপনার এমপ্লয়ি ক্লাসকেও সিরিয়ালাইজেবল করতে হবে, ফ্যাকাল্টি ক্লাসকেও সিরিয়ালাইজেবল করতে হবে, যদি ফ্যাকাল্টি ইনহেরিটস ফ্রম এমপ্লয়ি সাম অফ দ্য থিংস। না হলে কিন্তু ওই যে ফ্যাকাল্টি শুধু সিরিয়ালাইজেবল ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল দিলে কিন্তু আপনার হবে না, কারণ ইনহেরিটেড ফিল্ড আছে ওখানে। সো সুপার ক্লাস সাব ক্লাসের ক্ষেত্রে অল দ্য ফিল্ডস অফ দ্য সাব ক্লাস যাতে সিরিয়ালাইজেবল হয়, এই জন্য সুপার ক্লাসের ফিল্ডগুলো যাতে সাব ক্লাসে গিয়ে সমস্যা না তৈরি করে, দ্যাট ইজ ওয়াই ইন সুপার ক্লাস অলসো ইউ হ্যাভ টু সে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। ওকে, এনি আদার কোশ্চেন? জি বলেন। No? Okay. So let's proceed. So now in our aircraft class,
বলতেছে ট্রাই ক্যাচ এটা মেইন এটা আমরা লং রান করছিলাম না ও রান করা হয় নাই আচ্ছা শুধু কোড লিখছিলাম আচ্ছা ও যেটা বলতেছে extends application. Okay, this is the end of class. This is the end of main and this is the end of start. আমাদের মেইন ক্লাস তো এটাই ছিল তাই না ঠিক আছে ওকে কোন একটা ডিপেন্ডেন্সি ইস্যু হয়েছিল এটা আমরা টেস্ট করি না আমরা শুধু কোড লিখছিলাম রাইট ওকে আচ্ছা তো তাহলে হোয়াট উই আর ডুইং হিয়ার তাহলে আমরা এখানে আরেকটু কাজ করে ফেলি উই হ্যাভ ইউজড ফাইল রাইটার টু ক্রিয়েট টেক্সট ফাইল সো টেক্সট ফাইলে আমরা কি রাইট করি টেক্সট সো দেয়ারফর উই আর সাপ্লাইং দ্য টু স্ট্রিং উইদাউট প্রম্পট ওকে অবজেক্ট ফাইলে আমরা বলেছি যে অবজেক্ট ফাইলটাকে আমরা অবজেক্ট স্ট্রিম দিয়ে ওপেন করতে পারবো না বিকজ অবজেক্ট স্ট্রিমের ইউনিট হচ্ছে অবজেক্ট বাট ফাইলে রাইট করতে হয় বাইট সো দেয়ারফর উইল ওপেন দ্য ফাইল উইথ দ্য বাইট স্ট্রিম নাও if this is the byte stream that becomes the helper of object stream so that goes to the constructor of object stream and if we close the object stream here it also close the FOS because that goes to the constructor so the file is released okay এখন এইটার নাম দেই আমরা aircraft objects dot bin তাহলে write into binary file using object stream এখন আমরা এই কাজটা ডাটা স্ট্রিমের জন্য করব আর ডাটা স্ট্রিম আমরা ইউজ করব কখন when we want to write known data types okay primitives wrappers string etc okay তাহলে known data type হইলে আমরা এটা ইউজ করব তাহলে ডাটা স্ট্রিমের ক্ষেত্রে আমরা এটাকে বলি aircraft data dot bin না এখানে আমরা এখন ইউজ করব ডাটা আউটপুট স্ট্রিম so new data output stream তাহলে এটা ধরেন FOS1 তাহলে FOS1 এটাকে ইম্পোর্ট করতে হবে আর এটাকে আমরা বলি FOS2 তাহলে FOS2 ওকে ঠিক আছে অলরেডি ডিফাইন্ড কোথায় ও এটা আমরা বলি DOS ডাটা আউটপুট স্ট্রিম
এখন এইখানে তো আমি রাইট অবজেক্ট করব না, এইখানে তাহলে আমি কি রাইট করব বলেন তো? I have two aircraft, A1 and A2. I am supposed to write the objects that I am doing here. এবং আপনারাও এটাই করবেন প্রজেক্টে। কিন্তু ডাটা স্ট্রিম আমরা কখন ইউজ করব? যখন আমরা ডাটা টাইপ হিসাবে, নোন ডাটা টাইপ হিসাবে কোনো কিছুকে রাইট করতে চাই। তাইলে এখানে নোন ডাটা টাইপ বলতে আমি আসলে এয়ারক্রাফটের ফিল্ডগুলোকে স্টোর করতে পারি। তাহলে এয়ারক্রাফটের ফিল্ড কি ছিল? স্ট্রিং ফলোড বাই টু ইন্টিজার্স, তাই ছিল না? তাহলে আমি যদি স্ট্রিং রাইট করতে চাই হুইচ ইজ নোন টাইপ, তাহলে আমি এখানে কি রাইট করব? আমি এখানে রাইট করব DOS ডট এই যে রাইট স্ট্রিং মানে ইউনিফাইড টেক্সট ফরম্যাট UTF। তাহলে এখানে আমি কি দিব? A1 ডট গেট কি মডেল। তারপর আমি কি রাইট করব? রাইট int। তাহলে A1 ডট গেট registration number and also A1 dot get seat, number of seats, and I'll do the same for A2 as well. Now is it efficient? No. তাহলে আমরা এটা কেন করতেছি? শেখার জন্য, আর কোনো কারণ নাই। কারণ আমার জন্য এফিশিয়েন্ট হচ্ছে এটা, তো এটাই আমি করব। কিন্তু এটা করতেছি ডাটা স্ট্রিম কিভাবে কাজ করে সেটা দেখার জন্য, জাস্ট ফর টেস্টিং। ওকে, সো হাউ মেনি ফাইলস উইল বি ক্রিয়েটেড? 3: aircraft.txt, aircraft data.bin, aircraft objects.bin. ওকে, আপনি কি দেখতেছেন? এটা কোথায় দেখতেছেন? হ্যাঁ, স্ক্রিন কি শেয়ার করা আছে? ও আচ্ছা। এখন এগুলো তো ক্রিয়েট হবে, এখন এগুলো আমি রিড করতেছি কোথায়? আমার এই যে পিডিএফ এর ফাইলটাতে, তাই না? সিন টু ভিউ এখানে, এই যে aircraft.bin, এটাতে আমরা করতেছিলাম। কারণ আমি fxml ক্রিয়েট করি নাই নিউ এয়ারক্রাফট করার জন্য, আমি মেইন মেথডেই ডামি ডাটা দিয়ে কনস্ট্রাক্টরে অবজেক্ট বানাই ফেলছি। আপনারা তো এটা করতে পারবেন না, এটা করলে প্রজেক্টে মার্ক পাবেন না। ওকে, আপনার অবজেক্ট শুড বি লেজিটিমেট অবজেক্ট, অর্থাৎ ক্রিয়েটেড ফ্রম দ্য অ্যাপ্লিকেশন। ওকে, তো এখন এইখানে যেহেতু আমার কোনো বাটন টাটন নাই, ইনিশিয়ালাইজে আমি লোড করে ফেলতেছি, তাই না? তো প্রথমে ডাটা ফাইলটাকে রিড করি। তাহলে এটা হচ্ছে রিডিং ফ্রম আরেকবার বলেন। Yes. The legitimate data created from the activity of the application. তার মানে আমার ফ্যাকাল্টির একটা ভিউ আছে সাবমিট গ্রেড, ওখানে আমি ইনপুট দিয়ে সাবমিট যখন বলতেছি গ্রেড অবজেক্টস আর ক্রিয়েটেড ইন দ্য grade.bin ফাইল। ইউজ দ্যাট, ডোন্ট মেক সাম নিউ গ্রেড উইথ দ্য ফেক ডাটা। তার মানে আপনার অ্যাপ্লিকেশনের ডাটা যেগুলো বিং ফাইল, সেই অবজেক্টগুলো আসতে হবে ফ্রম দ্য অ্যাক্টিভিটি অফ ইউর অ্যাপ্লিকেশন। সো তার মানে দেয়ার ইজ এ প্রপার ভিউ ফর দ্যাট, যেখানে ইউজার কিছু করতেছে, ইনপুট দিচ্ছে, সেখান থেকে আপনার এই মডেল ক্লাসের অবজেক্টগুলো তৈরি হচ্ছে, সেগুলোই আপনি ফাইলে রাইট করতেছেন। কিন্তু আপনি যদি এখন কোডের মধ্যে গিয়ে দেখান যে আপনি এখন নিউ এমপ্লয়ি E1 E2 করে কনস্ট্রাক্টরে ফেক ভ্যালু দিয়ে বানায় ফেলে ফাইলে রাইট করলেন,
তো সেটা তো ফেক অবজেক্ট, দেয়ার অবজেক্ট, কারণ কনস্ট্রাক্টর আপনি ভ্যালু দিচ্ছেন, কিন্তু এগুলো তো হার্ড কোডের মধ্যে ভ্যালু দিয়ে আপনি নিউ করছেন, ফাইলে রাখছেন, তো এগুলো তো ফেক ডাটা। Are you allowed to use fake data, fake file? You are allowed under certain circumstances. সেটা কি? আপনি, আপনার নাম কি? ফাবিহা, আপনি? আদিবা, ফাবিহা, আমরা তিনজন এক গ্রুপ। Adiba is implementing student user. Fabiha is implementing controller and register. Adiba is implementing student and let's say accountant. And I am implementing faculty class and one more user. তাইলে আদিবার একটা গোল হলো view transcript. Now student class has an association with grade class to generate the transcript. Now the grade.bean কোত্থেকে আসবে? গ্রেডস অবজেক্ট গুলো জেনারেট হবে কিভাবে? না, কার অ্যাক্টিভিটি থেকে? ফ্যাকাল্টি ইউজার কে টেক কেয়ার করতেছে? আমি। আমার নিট খারাপ হয়েছে, আমি উঠে দিছি। তা এখন আমার ফ্যাকাল্টির ভিও নাই, কন্ট্রোলারও নাই, ফ্যাকাল্টি ক্লাসও নাই। আগে থেকেই একটু ফাটিবাজ ছিলাম, মিডে 13 পেয়ে আমি উঠে দিয়ে বের হয়ে গেছি। না, আমি দিছি আর কি, আমার মনে হয়েছে যে পাস করতে পারবো না, আমার উদ্দেশ্য পাস করা। তা এখন আদিবা কি করবে? আদিবা নিড grade.bean। তো grade.bean তৈরি হইতে হইলে একটা ভিউ থাকতে হবে, সাবমিট grade.fxml, তার আবার কন্ট্রোলার, আবার ফ্যাকাল্টি ক্লাসের একটা মডেল ক্লাস, একটা মেথড থাকবে সাবমিট গ্রেড, এইটাকে আবার কন্ট্রোলার থেকে কল করতে হবে, হাবি জাবি অনেক বিষয় আছে। তো এগুলো যার করার কথা সে তো উইথড্র, কারণ আদিবা কি করবে? In that case only you are allowed to create a fake file grade.bean with some fake grade objects. Otherwise not. না, কারণ আদিবা ফ্যাকাল্টি রিপোর্টে ফ্যাকাল্টি টেবিল নিয়ে কিছুই করবে না। ক্লাস ডায়াগ্রামে ফ্যাকাল্টি ক্লাসটা যদি থাকতো, ওইখানে অনেক কিছু দেখাইতে হইতো, যে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট নাকি নন অ্যাবস্ট্রাক্ট, ফিল্ড গুলো কি কি, তাদের টাইপ কি, ফিল্ড কি স্ট্যাটিক ফিল্ড নাকি নন স্ট্যাটিক ফিল্ড, ফিল্ড কি ফাইনাল নাকি নন ফাইনাল, এটা কি প্রাইমারি ফিল্ড, এটা কি ইউনিক ফিল্ড না ফরেন ফিল্ড, মেথড গুলো কি কি, মেথড গুলোর নাম কি, রিটার্ন টাইপ কি, প্যারামিটারের লিস্ট কি, তারপরে মেথডটা কি অ্যাবস্ট্রাক্ট মেথড নাকি, সব কিছু দেখাইতে হইতো না। এখন এই ফ্যাকাল্টি ক্লাসটা তো ক্লাস ডায়াগ্রামে দেখাইতেই হবে না। ফ্যাকাল্টি ক্লাসটা বানানোর দায়িত্ব ছিল আমার, ক্লাস ডায়াগ্রামে ডিজাইন করার দায়িত্ব ছিল আমার, আমি তো উইথড্রতেছি, বানাই নাই। গ্রেড ক্লাসটা আমারই বানানোর কথা, কারণ ফ্যাকাল্টির অ্যাক্টিভিটি থেকেই গ্রেড ক্লাসটা তৈরি হবে, গ্রেড অবজেক্ট তৈরি হবে। তাহলে গ্রেড ক্লাসেও তো আমার দেখানোর কথা ছিল না, যে বক্সের মধ্যে ক্লাসের নাম গ্রেড, তারপরে ওখানে ফিল্ড কি থাকবে, স্টুডেন্ট আইডি হুইচ ইজ ফরেন ফিল্ড সেটা দেখাইতে হবে, কোর্স আইডি হুইচ ইজ অলসো ফরেন ফিল্ড সেটাও দেখাইতে হবে, অ্যাসোসিয়েশন ক্লাস, গ্রেড ইটসেলফ ইজ অ্যাসোসিয়েশন ক্লাস, আবার এই অ্যাসোসিয়েশন ক্লাসের সাথে স্টুডেন্টের অ্যাসোসিয়েশন হয়ে আবার আরেকটা অ্যাসোসিয়েশন ক্লাস ট্রান্সক্রিপ্ট। গ্রেড ইটসেলফ অ্যাসোসিয়েশন ক্লাস কেন? কারণ গ্রেডে আপনি চাইলেই যে কোনো স্টুডেন্ট আইডি দিতে পারবেন, একটা এক্সিস্টিং স্টুডেন্টের আইডি দিতে হবে। গ্রেড ক্লাস আপনি চাইলেই যে কোনো কোর্সের আইডি দিতে পারবেন না, একটা অফার্ড কোর্সের আইডি ওখানে দিতে হবে, বা একটা কোর্স ক্লাসের আইডি দিতে হবে। হ্যাঁ, মানে যে কোর্সটা আইবিতে নাই সেই কোর্স আইডি তো আপনি গ্রেড ক্লাসে দিতে পারবেন না। তাইলে গ্রেড ক্লাসে যে কোর্স আইডি, এটা তো ফরেন ফিল্ড, এটা কোর্স ক্লাস থেকে আসতেছে। গ্রেড ক্লাসে যে স্টুডেন্ট আইডি, এটাও ফরেন ফিল্ড, এটা স্টুডেন্ট ক্লাস থেকে আসতেছে। এবং তার এক্সট্রা ফিল্ড কি, সেমিস্টার অ্যান্ড দ্য গ্রেড, সেমিস্টার ইয়ার অ্যান্ড দ্য গ্রেড। তাহলে সেমিস্টার একটা স্ট্রিং,
ইয়ার একটা নাম্বার ইন্টিজার আর গ্রেড আর একটা স্ট্রিং, তাহলে এই তিনটা হচ্ছে ওই অ্যাসোসিয়েশন ক্লাসের এক্সট্রা ফিল্ড আর দুইটা ফরেনার ফিল্ড। তাহলে এগুলো আমার ক্লাস ডায়াগ্রামে দেখাইতে হবে না? তাহলে এগুলো দেখানোর কথা ছিল কার? আমার। তা আমি তো ড্রু দিছি। তা এখন আদিবা কি করবে? আদিবা কি আমার গ্রেড ক্লাস ডিজাইন করবে? না। কিন্তু তাহলে আপনি অ্যাসোসিয়েশন দেখাবেন কিভাবে? তখন আপনি যেটা করবেন, আমার ক্লাস ডিজাইন করার দরকার নাই, খালি একটা বক্স দিয়ে ভেতরে লিখে দেন গ্রেড, দ্যাটস অল। অ্যাসোসিয়েশনটা দেখাই দেন, শেষ। তাহলে এইটুকু করবেন, আমার কোনো এফএক্সএমএল আপনাকে বানাইতে হবে না, আমার কোনো কন্ট্রোলারও আপনাকে কোড করতে হবে না, কিন্তু জাস্ট একটা বক্স বলে দেখাই দেন গ্রেড। এখন ফ্যাকাল্টিও কি আপনি দেখাবেন? গ্রেড তো দেখাইলেন, গ্রেড ক্লাসটা দেখাইলেন কেন? বক্সের মধ্যে নাম দিয়ে, জাস্ট নাম। কেন দেখাইলেন? কারণ আপনার অ্যাসোসিয়েশন আছে। কিন্তু ফ্যাকাল্টি ক্লাস কি দেখাবেন? ফ্যাকাল্টির সাথে যদি আপনার অ্যাসোসিয়েশন না থাকে দেখানোর দরকার নেই, কিন্তু অ্যাসোসিয়েশন থাকলে ওই বক্সে নাম দিয়ে খালি দেখাই দিবেন। তো হুইচ ইজ ইউ হ্যাভ, স্টুডেন্ট হ্যাজ অ্যাসোসিয়েশন উইথ ফ্যাকাল্টি আছে। সেটা কি? ইভ্যালুয়েট ফ্যাকাল্টি, তাই না? তারপরে ধরুন সাবমিট অ্যাসাইনমেন্ট, তো এগুলো ফ্যাকাল্টির সাথে অ্যাসোসিয়েশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি শুধু বক্সের মধ্যে নাম দিয়ে দেখাই দিবেন, ডিজাইন করতে হবে না। তাহলে আপনার কাজ কিন্তু মানে জাস্ট শুধু বক্সটা দেখানো আর ফাইলটা ক্রিয়েট করা। এখন ফাইল ক্রিয়েট করতে হলে আপনি কি করবেন? ওই খালি ক্লাসটা বানাবেন, যে পাবলিক ক্লাস গ্রেড, ফিল্ড কি দিবেন। এখন আর আপনার চিন্তা করার দরকার নাই যে ও কি দিত ফিল্ড। আপনি চিন্তা করবেন আমার ভিউ ট্রান্সক্রিপ্টের জন্য কি কি ফিল্ড থাকা দরকার, শুধু সেই কয়টা ফিল্ড দিয়ে আপনি নিউ করে grade.bin একটা ডামি ফাইল বানায় ফেলেন, শেষ। That is the way to resolve the dependency on the work of your teammate who has withdrawn. Okay? এবং সেই ক্ষেত্রে আপনি শুধু এই ডাটা ডিপেন্ডেন্সিটাকে মিট করার জন্য ফেক ফাইল বানাইতে পারেন। কিন্তু যে ফাইলটা আপনাদের উইথড্র করেন নাই, সেই ফাইলটা তো ফেক হইলে হবে না। সেই ফাইলটা তো অ্যাপ্লিকেশনের অ্যাক্টিভিটি থেকেই অবজেক্টগুলো ক্রিয়েট হতে হবে। ওকে, এম আই ক্লিয়ার? ওকে, তাহলে দুইটা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। এখন আসেন আমরা নতুন নিয়ে চলে যাই। তাহলে এখন রিডিং ফ্রম বাইনারি ফাইল ইউজিং অবজেক্ট স্ট্রিম। তো এটার নাম কি ছিল? এয়ারক্রাফট অবজেক্ট ডট বিন। এখন আমরা রিডিং ফ্রম ডাটা ফাইল, বাইনারি ফাইল ইউজিং ডাটা স্ট্রিম। এখানে তো ফাইল ইনপুট স্ট্রিম, যেটা আবার অবজেক্ট ইনপুট স্ট্রিমের সাপোর্টার, তাই না? ওখানেও আমার ইন্টিজার তো আর বাইট না, তাহলে ওখানে আমাকে একটা বাইট স্ট্রিমই ইউজ করতে হবে। সো ধরুন এটা FIS1, এটা FIS2। এবং এখানে তখন আমার ডাটা ইনপুট স্ট্রিম লাগবে। তো ডাটা ইনপুট স্ট্রিম, নিউ ডাটা ইনপুট স্ট্রিম। তাহলে FIS1, FIS2, আচ্ছা, অবজেক্ট আউটপুট স্ট্রিমকে আপনি ট্রাই ব্লকের বাইরে ডিক্লেয়ার করছেন, কিন্তু ডাটা স্ট্রিমকে ট্রাই ব্লকের ভেতরে ডিক্লেয়ার করছেন কেন? বা এটাকে ভেতরে কেন করলাম না? এখানে কেন ডিক্লেয়ার করলাম না? কারণ এটা ক্যাচ ব্লকে গিয়ে আমরা ইউজ করতেছি, ওই কারণে। আপনি একটা ব্লকের ভেতরে যদি ডিক্লেয়ার করেন, ইট ইজ লোকাল টু দ্যাট ব্লক। ধরুন আমি যদি বললাম যে ইফ, এখানে যদি বলি যে ইন্ট y ইকুয়াল টু 10, এখানে কিন্তু আমি y কে ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানেই কিন্তু আমি y কে আর ইউজ করতে পারবো না। ও বললো যে y কে চিনি না।
তার মানে কি লোকাল যে শুধু মেথডের লোকাল তা না, এনিথিং ডিক্লেয়ার ইনসাইড এনি ব্লক ইজ লোকাল টু দ্যাট ব্লক। তাহলে ব্লক বিলংস টু হুম? Block can be belongs to conditional statement like if else. Block can be associated with loops, any type of loop, for, while, do, while. Block can be associated with method. Block can be associated with class. তাহলে কোন ব্লকে আপনি ডিক্লেয়ার করতেছেন সেই ব্লকের লোকাল, আর মেথডের প্যারামিটার ইজ অলসো লোকাল টু মেথড। তাহলে বুঝতে পারছেন? আবার আমি যদি একটা খালি খালি একটা ব্লক বানাই, সেটাও কিন্তু একটা ভ্যালিড ব্লক, এটা কিন্তু একটা ভ্যালিড ব্লক। এখানে যদি বলে যে ইন্ট জেড, নো প্রবলেম, এখানেই আপনি জেড পাবেন না। তাহলে এই ব্লক বিলংস টু হুম? নোবডি, ইটস বেয়ার ব্লক। তাহলে আপনি এমনি এমনি একটা ব্লক বানাইতে পারেন জাস্ট টু ক্রিয়েট এ লোকালাইজ স্কোপ, স্কোপ ইনসাইড স্কোপ। এটা হয়তো আপনার ইউজ করেন নাই, বাট এটারও ইউজ আছে, ইউজ কেস। ওকে, তো যাই হোক, এটা আমাদের দরকার নাই। তো ওই যেহেতু ক্যাশ ব্লকে ট্রাই ব্লকের ভেতরে ডিক্লেয়ার করলে ইটস লোকাল টু ট্রাই, কিন্তু যেহেতু আমার অবজেক্ট আউটপুট স্ট্রিমটা ক্যাশ ব্লকে দরকার, লেভেলটাও দরকার, তো লেভেল তো আমার ফিল্ড, কাজে ওটা সমস্যা নাই, যে কোনো জায়গাতেই পাওয়া যাবে। কিন্তু অবজেক্ট আউটপুট স্ট্রিম তো আমি এই ইনিশিয়ালাইজের ভেতরে ডিক্লেয়ার করছি। এখন ক্যাচে যদি পাইতে চাই, ট্রাইয়ের বাইরে ডিক্লেয়ার করতে হবে, এই জন্য। আর ডাটা আউটপুট স্ট্রিমটা যেহেতু আমার ক্যাশ ব্লকে যাচ্ছে না, ওই জন্য আমি এখানে ডিক্লেয়ার করলেও অসুবিধা নাই। কিন্তু ক্যাশ ব্লকে যদি যায়, তাহলে কিন্তু এটাকেও ট্রাইয়ের বাইরে ডিক্লেয়ার করতে হবে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। ওকে, তাহলে এখন আমরা এখানে কি করব? আমাদের স্ট্রিম কিন্তু রেডি। এখানে আপনি কি করেছেন? অবজেক্ট ইনপুট স্ট্রিমের ক্ষেত্রে রিড অবজেক্ট, এখানে কি করতে হবে? ডিআইএস ডট, আপনি যদি স্ট্রিং রিড করতে চান, তাহলে প্রথমে তো আপনি স্ট্রিংই রাইট করবেন। সো ইউ ক্যান সে, লেটস আপনি একটা স্ট্রিং নিয়ে নেন, অলরেডি আছে, তাহলে এখানে আপনি আগে বলে দেন যে str প্লাস ইকুয়াল টু content of aircraft data dot bin file. Okay, start দিলেন। এখন str প্লাস ইকুয়াল টু, এটা কি দেওয়া যাবে? প্লাস ইকুয়াল টু হবে, কোনো অসুবিধা নাই, তাই না? আমি যদি প্রম্পট সহ দেখাইতে চাই, তাইলে আমি এখানে বলতে পারি এটা কি ছিল? মডেল, মডেল কোলন প্লাস, তারপরে str প্লাস ইকুয়াল টু dis ডট রিড, এরপরে কি রাখছিলাম? রেজিস্ট্রেশন নাম্বার, তাইলে রিড ইন্ট। আমি ফাইলে যেভাবে রাখছি সেভাবে আমাকে রিড করতে হবে। এটা টু স্ট্রিং করতে হইল না কেন? এটা কি স্ট্রিং না? তো স্ট্রিং ইন্টিজার রাখলে টু স্ট্রিং করা লাগে না? তাহলে আমার 28 নম্বর লাইনে যদি এরর দেয়, 27 নম্বরে দিচ্ছে না কেন? আপনার অত কোনাকুনি দেখতেছেন, অসুবিধা হচ্ছে না? অত কোনায় গেছেন কেন? আচ্ছা, আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ,
বলেন, if line number 28 gives a type related problem, then why it is not the case for line 27? 27 এও str string, 28 এও s string। তাহলে s এ তো s এর জন্য সে ধরতেছে কপ করে, কিন্তু str এ সে ধরতেছে না কেন? বলেন, কমন সেন্স, এটা 101 এর লজিক। হ্যাঁ, দুইটাই তো স্ট্রিং, str ও স্ট্রিং, s ও স্ট্রিং। কোথায় প্রিমিটিভ? স্ট্রিং, এই যে তো s ও তো স্ট্রিং। দেখে বলেন। কারণ হলো প্লাস ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু মানে কি? str ইকুয়াল টু str প্লাস, কথা হলো মানে হলো এটাই। তা আপনি একটা ইন্টিজারকে যদি একটা স্ট্রিং এর সাথে প্লাস করেন, এখানে কোনো অ্যারিথমেটিক অ্যাডিশন হয় না, এখানে ইন্টিজারটাকে স্ট্রিং এ কনভার্ট করে কনক্যাটিনেশন হয়। তো এখানে অটো অটো এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে, আমাকে এক্সপ্লিসিটলি টু স্ট্রিং করা লাগতেছে না। বুঝতে পারছেন? ওই কারণে এটা মাথায় রেখে। প্লাস দিলে, প্লাস ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু দিলে কিন্তু ওকেও ধরবে, কিন্তু আমরা তো স্ট্রিংটাকে বড় করতে চাই, এই জন্য প্লাস ইকুয়াল টু। তো যার কারণে অলরেডি স্ট্রিং এর সাথে প্লাস করতেছি, তো স্ট্রিং এর সাথে একটা অপারেন্ট যদি স্ট্রিং হয় তাহলে এটা কনক্যাটিনেশন। সেই ক্ষেত্রে সেকেন্ড অপারেন্ট যদি নিউমেরিক হয়ও, ওইটাকে সে টু স্ট্রিং করে কনক্যাটিনেট করবে। তা আপনি এখানে যদি প্রম্পট দিতে চান তাহলে এটা কি হবে? রেজিস্ট্রেশন নাম্বার কলন and also the number of seat. Okay, তাহলে নাম্বার অফ সিট, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব পেয়ে গেলেন। আপনি চাইলে এখানে একটা কমাও দিয়ে দিতে পারেন। আর শেষেরটাতে কমার জায়গায় স্ল্যাশ এন দিয়ে দেন। ওকে, এইটা আমি প্রথমটার জন্য রিড করব, একই জিনিস আমার একই জিনিস যদি রিপিট করি তাহলে সেকেন্ডটাও রিড হয়ে যাবে। ওকে, and then I close FIS. কি নাম ছিল এটার? DIS। তাহলে আমরা ডাটা ফাইলে রাইট করলাম, ডাটা ফাইল থেকে রিডও করলাম। ওকে, আচ্ছা, অবজেক্ট ফাইলে আমরা অবজেক্ট আউটপুট স্ট্রিম দিয়ে রাইট করেছি, তাহলে অবজেক্ট ইনপুট স্ট্রিম দিয়ে আমরা রিডও করলাম। ওকে, রিড অবজেক্ট। তো রিড অবজেক্ট আমার লুপ চালিয়ে ফাইল থেকে অবজেক্ট রিড করতে থাকবে, ওটা টু স্ট্রিংটাই আমরা দিয়ে দিচ্ছি। তো str এর মধ্যে যোগ হইতে থাকবে। তাহলে এখানে আমরা লুপের আগে এই কাজটা আরেকবার করে ফেলি। এই যে content of aircraft objects dot bin, ওকে, এটাই কোশ্চেন। এখন আমরা এটা টেস্ট করব। So now let's go to the project folder.
ডিলিটেড, দেয়ার ইজ নো ফাইল। ওকে, তাহলে এখন কয়টা ফাইল ক্রিয়েট হবে? হাউ মেনি ফাইলস উইল বি ক্রিয়েটেড? 3টা, aircraft.txt, aircraft data.bin and aircraft objects.bin. Okay, now aircraft.txt ফাইলে আমরা দেখলাম যে আমাদের দুইটা এয়ারক্রাফট ইনফরমেশন স্ট্রিং আকারে, টেক্সট আকারে সেভ করা হয়েছে। ওকে, এখন আমরা যদি আমাদের এই এটা না, এটা কোনটা ছিল? এটা ছিল মনে হয়। তাহলে আমরা দেখতে পাবো যে কন্টেন্ট অফ এয়ারক্রাফট ডেটা ডট বিন। আচ্ছা, এখানে তাহলে আমরা একটু দেখি যে কি কারণে আমরা এসটিআর কে সেট করছি কিনা, সেটা বোধহয় করি নাই, কারণ লেভেলে তো সেট টেক্সট করতে হবে। আমার কন্ট্রোলার কোথায়? আউটপুট লেভেল। তাইলে আমার এই আউটপুট লেভেল সেট টেক্সট তো করা তো হয়েছে এসটিআর কে, তাই না? তাহলে আমি একটু আরেকবার দেখে নেই। ডিআইএস রিড ইন, read utf, read in, read utf, read in. Okay, dis close, aircraft objects। ও, এটা তো এয়ারক্রাফট ডাটা হবে, এখানে তো সে রিড ইন করতে গিয়ে এক্সেপশন দিয়ে বের হয়ে গেছে, কারণ এয়ারক্রাফট অবজেক্টস ডট বিনে তো আর স্ট্রিং ইন্টিজার রাইট করা হয় না, অবজেক্ট রাইট করা হয়েছে, সো এখানে এক্সেপশন হবে। তো এটা কি হবে? এয়ারক্রাফট ডাটা। Okay, so let's do it one more time. Files created, এই যে ওটা দেখেন কোলন দিয়ে দিয়ে অ্যাড করছিলাম ডাটা ফাইল একটা, আর অবজেক্ট ফাইল একটা আমরা টু স্ট্রিং, যেটা স্ট্যান্ডার্ড টু স্ট্রিং ওভাররাইট করা, জেনারেটেড অটো মানে জেনারেট করা টু স্ট্রিং, যেটা ওই যে ক্লাসের নাম সহ সেকেন্ড ব্র্যাকেট ওইটা। তাহলে বোথ ডাটা স্ট্রিম দিয়ে এবং অবজেক্ট স্ট্রিম দিয়ে আমরা ডাটা স্ট্রিম দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল ডাটা টাইপগুলোকে রিড করতেছি, অবজেক্ট স্ট্রিম দিয়ে আমরা অবজেক্টগুলোকে রিড করতেছি। তাহলে এটাই আপনাকে করতে হবে, নিচেরটা আপনাকে করতে হবে মেইনলি অবজেক্ট স্ট্রিম। এনি কোশ্চেন সো ফার? আপনার এদিকে? ওকে, এখন আসেন আমরা একটু ডিপে ঢুকবো। Now these are our file, right? So this is the content of our text file. আমরা কি এই ক্যালকুলেশনটা করছিলাম যে এই ফাইলটার সাইজ কত বাইট লাস্ট ক্লাসে? হ্যাঁ, এই ফাইলটার সাইজ কত বাইট বলেন তো? এই ফাইলটার সাইজ কত বাইট? This is the content. I'm showing you the content. You tell me the size of the file. এখানে 1 কিলোবাইট দেখাচ্ছে, মানে আপ পয়েন্ট ফ্র্যাকশন হইলেও সে 1 কিলোবাইটই দেখাবে। 10 বাইট হলেও 1 কিলোবাইট, 1024 বাইট হলেও সে 1 কিলোবাইট দেখাবে। তো অ্যাকচুয়ালি এই ফাইলটার সাইজ কত বাইট? এটা কোন ফাইল? ফাইলের নাম কি? টেক্সট ফাইল। টেক্সট ফাইলের কন্টেন্ট কি? টেক্সট। সো আমরা কি রাইট করছি এখানে? ক্যারেক্টার, টু স্ট্রিং। তাহলে এখানে যা দেখতেছেন টেক্সট ফাইলের কন্টেন্ট সবই ক্যারেক্টার। তাহলে কত বাইট? ক্যারেক্টারের জন্য কত বাইট লাগে? সেটা ইন্টিজারের জন্য। ক্যারেক্টারের জন্য কেন 4 বাইট লাগবে? আপনার তো 256টার বেশি কোডের প্রয়োজন নেই। আলাপ করছি না, কেন ক্যারেক্টার এমন বাইট, অ্যাসকি ক্যারেক্টার। তাহলে এগুলো তো অ্যাসকি ক্যারেক্টার, তাহলে এগুলো সব 1 বাইট করে। তাহলে এই ফাইলটার সাইজ কত বলেন?
55 বাইট কিভাবে? এটা কত? 28 বাইটস আপনি গুনছেন তাই না? স্পেস কমা এগুলো দিয়ে গুনছেন কত? 28। আর এটা কত? একটা কম আছে 27, তাহলে দুটো মিলে কত হলো? তা আপনি একটা নিউ লাইনও রাখছেন এখানে স্ল্যাশে, ওটা দেখা যাচ্ছে না, তাহলে এখানেও তো আছে, তাহলে কত? 57। ওকে, লেটস চেক ইট। কত? 57। ওকে, নাও এটাও 1 কিলোবাইট, মানে পয়েন্ট সামথিং হলে তো সে 1 কিলোবাইট দেখাবে। এইটার সাইজ কত বাইট? না, এটার মধ্যে কি আছে? এই ডাটা ফাইলের মধ্যে কি আছে? কি রাইট করছে ডাটা ফাইলে? হোয়াট ইউ হ্যাভ রিটেন? রাইট ইউটিএফ কয়বার? দুইবার। আর রাইট ইন্ট চারবার। তাহলে স্ট্রিং ইন্টিজার ইন্টিজার এগেন স্ট্রিং ইন্টিজার ইন্টিজার। সো হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ফাইল? টেল মি। আপনার টেক্সট ফাইলে এখানে 8 বাইট, কিন্তু বাইনারি ফাইলে এটা ইন্টিজার, মানে এটা 4 বাইট। টেক্সট ফাইলে এটা 3 বাইট, কিন্তু বাইনারি ফাইলে এটাও 4 বাইট। তাহলে এখন বলেন এই ডাটা ফাইলটার সাইজ কত যদি এগুলোই কন্টেন্ট হয়? মানে এখানে তো টেক্সট ফাইলে সবই টেক্সট, কিন্তু ওখানে যার যার ডাটা টাইপ অনুযায়ী অরিজিনাল বাইটস গুলোই রাইট করা আছে, মানে ডাটা টাইপের যে বাইট সেগুলোই রাইট হয়েছে। সো ইন দ্যাট কেস হোয়াট উইল বি দ্য ফাইল সাইজ? প্রথম কথা হলো ওখানে আমরা এক্সাক্ট বাইট গুলো রাইট করেছি, কোনো কমা টমা রাইট হয় নাই। তাহলে ইন্টিজার রাইট হয়েছে কয়টা? ইন্টিজারের সাইজ কত? তাহলে 4টা ইন্টিজারে 16 বাইট। এখন আপনার বাকি থাকলো স্ট্রিং এর সাইজ। এই স্ট্রিং এর সাইজ কত? একটাই ধরে নাকি উপরেরটা কত? কিভাবে? স্পেস তো ক্যারেক্টার, তাহলে 15টা ক্যারেক্টার, কিন্তু আসলে স্ট্রিং এর জন্য আরো 2টা বেশি আছে। কারণ হলো স্ট্রিং এর শেষে অলওয়েজ দেয়ার ইজ এ টার্মিনেটিং ক্যারেক্টার কল নাল ক্যারেক্টার /0। মানে স্ট্রিংটা শেষ কোথায়? আমি যদি ক্যারেক্টার পড়া শুরু করি তাহলে স্ট্রিংটা শেষ কোথায় বুঝবো কি করে? নাল ক্যারেক্টার। তো এটা ইনভিজিবল ক্যারেক্টার, এই জন্য এখানে দেখতেছেন না। তাহলে এখানে একটা নাল ক্যারেক্টার ফলোড বাই ক্যারেজ রিটার্ন, মানে যেটা দিয়ে আপনি ইনপুটটাকে কমপ্লিট করছেন। তাহলে আপনি হয়তো একটা এন্টার কি প্রেস করছেন অথবা একটা স্পেস দিচ্ছেন, তাহলে আপনার যে ক্যারেজ রিটার্ন আর নাল ক্যারেক্টার, তাহলে আরো 2টা ক্যারেক্টার এখানে আছে। তাহলে এটার সাইজ হবে 17। তাহলে এটার সাইজ হবে 16 আর 17 কত হয়? 33। আর 4টা ইন্টিজারের 16, 33 আর 16 49। তাহলে দেখেন এই ডাটা ফাইলের সাইজ 49 বাইটস। মিলছে? ওকে, এইটার সাইজ বলেন। এখানে কি আছে? এই 2টা অবজেক্ট আপনি রাইট করবেন, অবজেক্ট। তাহলে এটার সাইজ কত হবে? অবজেক্টের সাইজ আর দ্য কিউমুলেটিভ সাইজ অফ দ্য ফিল্ডস। তাহলে ওই যে 49 না কত বললেন, ওটার আশেপাশেই হওয়ার কথা। কিন্তু খেয়াল করেন এটার সাইজ হচ্ছে কত বাইট? তাহলে অলমোস্ট 100 বাইটস এখানে এক্সট্রা চলে আসে। এটা কোথেকে আসলো? দ্যাট ইজ দ্য কোশ্চেন, and we need to look for this answer, নাহলে আমাদের কনসেপ্ট ঠিক হবে না। ওকে, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন, আমরা যদি আমাদের
এখানে খেয়াল করেন, এখানে আপনি কি করতেছেন? Which method is working here? Reading. Now here is your file pointer, মানে ফাইলের এই জায়গাটাতে আপনি এখন আছেন। Now does reading call করা হলো, does reading know যে how many bytes I have to read? Why not? প্রশ্নটা বোঝেন আবার। আমি রিডিং, আমাকে কল করা হয়েছে, এখন আমি কি জানি যে ফাইল পয়েন্টার থেকে কত বাইট রিড করলে আমি ইন্টিজার পাবো? 4 বাইটস। এটা ইমপ্লিসিটলি নোন টু মি। আচ্ছা, তাইলে রিডিং ডাজ নট নিড এনি এক্সট্রা ইনফরমেশন রিগার্ডিং দা কত বাইট রিড করতে হবে। হোয়াট অ্যাবাউট রিড ইউটিএফ? ডাজ রিড ইউটিএফ নোজ হাউ মেনি বাইটস রিড করলে আমি স্ট্রিং পাবো? স্ট্রিং তো ফিক্স সাইজ না, তাহলে কি ও ইমপ্লিসিটলি বুঝতে পারবে যে কত বাইট রিড করলে পারবে? কারণ ফাইল পয়েন্টার থেকে ইট উইল কিপ অন রিডিং বাইটস আনটিল ইট গেটস দ্য নাল ক্যারেক্টার, কারণ আমরা জানি যে স্ট্রিং ইজ টার্মিনেটেড উইথ নাল ক্যারেক্টার। তাহলে এটাও ইমপ্লিসিটলি ইট ক্যান বি ডিসাইডেড when to stop. এটা ফিক্সড লেন্থ না, but by looking at the byte it can decide this is the time to stop and this is the content of the string. আর ইন্টিজার, ফ্লোট, ডাবল এগুলোর ক্ষেত্রে তো ফিক্স সাইজ। তাহলে এই যে রিড ইন্ট, রিড ইউটিএফ বা রিড ডাবল যাই বলেন, they don't need any extra information to read the content from the file. ওকে? আচ্ছা, এখানে আপনি কি করছেন? রিড ইন্ট, এখানে আপনি কি করছেন? What is the method? Okay. Now as the method, do I know যে কত বাইট রিড করলে আমি একটা অবজেক্ট পাবো ফাইল থেকে? আমার ফাইলে হাজার হাজার অবজেক্ট রাইট করা আছে, সো 500 মেগাবাইট ফাইলের সাইজ। এখন ফাইল পয়েন্টার যেখানে আছে সেখান থেকে কত বাইট, 50 বাইট রিড করলে অবজেক্ট পাওয়া যাবে নাকি 113 বাইট রিড করলে অবজেক্ট পাওয়া যাবে? হাউ ডু আই নো? ইমপ্লিসিটলি ক্যান আই নো দ্যাট? কারণ অবজেক্টের সাইজ ক্যান বি এনিথিং, ইট ডিপেন্ডস অন what are the fields, how many fields, what are the types of the fields and all that. না while loop আপনি বলতেছেন রিড অবজেক্ট করতে থাকো, সো লুপ করবে, সে একটা করে অবজেক্ট রিড করবে, লুপ করবে, একটা করে অবজেক্ট রিড করবে, লুপ ইটারেট করবে, ইট উইল কিপ রিডিং দ্য অবজেক্ট। দ্যাট ইজ দ্য রিজন ফর while loop। কিন্তু কথা হলো যে একটা অবজেক্ট রিড করতে গেলে কত বাইট রিড করে না। হাউ ডাজ রিড অবজেক্ট মেথড নোস? আপনি তো বললেন রিডিং মেথড জানে যে 4 বাইট রিড করলেই পাবো, রিড ইউটিএফ জানে যে নাল ক্যারেক্টার না পাওয়া পর্যন্ত রিড করলেই পাবো। ও কিভাবে জানবে যে আমার এই 1/2 গিগাবাইট ফাইলের মধ্যে কত বাইট রিড করলে আমি নেক্সট অবজেক্টটা পাবো কারেন্ট পজিশন থেকে? It's a valid question. It has to know somehow, but it's not implicitly known. ওকে, তাইলে ওকে এক্সটার্নালি জানতে হবে। কি জানতে হবে? ও কি রিটার্ন করে? কোন ক্লাসের? তাহলে ওকে জানতে হবে হোয়াট ইজ দ্য ক্লাস নেম, তারপর ওকে জানতে হবে এই ক্লাসের ফিল্ডগুলো কি, ফিল্ডগুলোর টাইপ কি, তাদের সিকোয়েন্স কি। এই পুরো ইনফরমেশনটা ও যদি না জানতে পারে তাহলে তো অবজেক্ট রিড করতে পারবে না। তাহলে জানবে কোত্থেকে? আপনি কি ওকে জানাইছেন? এখন আপনি যদি এখানে একটা অবজেক্ট ডট বিন না দিয়ে যদি বলতেন প্রোডাক্ট অবজেক্ট ডট বিন, তাহলে সে প্রোডাক্ট ক্লাসের ইনস্ট্যান্স রিটার্ন করতো ইনস্টেড অফ এয়ারক্রাফট ক্লাস ইনস্ট্যান্স। এখানে আপনি যদি দিতেন এমপ্লয়ি অবজেক্ট ডট বিন, তাহলে সে এমপ্লয়ি ক্লাসের ইনস্ট্যান্স রিটার্ন করতো। এখানে আপনি যদি দিতেন ইনভয়েস অবজেক্ট ডট বিন, তাহলে সে ইনভয়েস ক্লাসের ইনস্ট্যান্স। তাইলে আপনার ফাইলের উপর ডিপেন্ড করবে কোন ক্লাসের ইনস্ট্যান্স সে রিটার্ন করবে। তাহলে ফাইলের মধ্যেই সেই ক্লাস ইনফরমেশন থাকতে হবে, ইনফরমেশন অ্যাবাউট ইউর ডেটা।
data about data, metadata, we call it file header. ওই যে এক্সট্রা 100 বাইট, এটা হচ্ছে ফাইল হেডার। তাহলে ওই এক্সট্রা বাইট ইনফরমেশন অ্যাবাউট ইউর ক্লাস। তাহলে এই ফাইলটা যখন ওপেন করবে তখন সে হেডার রিড করে বসে থাকবে। তো হেডার রিড করলেই সে জানে ক্লাসের নাম কি, ফিল্ড কি কি আছে, কোন সিকোয়েন্সে আছে, ফিল্ডগুলোর টাইপ কি। সো আপনি যখন রিড অবজেক্ট কল করতেছেন, সে ওই অনুযায়ী আপনাকে ডাটা রিড করে ইনস্ট্যান্ট জেনারেট করে রিটার্ন করে দিচ্ছে। ওকে, বুঝতে পারছেন দ্য ইম্পর্টেন্স অফ ফাইল হেডার? এনি কোশ্চেন? এই যে বলেন আপনার কোশ্চেন কি? কোশ্চেন তো আছে, বলেন। তাহলে এক্সট্রা বাইট কি বলেন? মানে আপনি শারীরিক ভাবে আছেন, মানসিক ভাবে নাই ক্লাসে, এরকম বিষয়টা? যাই আছে ধরেন, এক্সট্রা বাইটটা তো আমার ডাটা না, আমার ডাটা তো দুইটা অবজেক্ট, A1 আর A2 দুইটাই আকার। তাহলে এক্সট্রা বাইট গুলো কিসের? এক্সট্রা বাইট গুলো হচ্ছে ফাইল হেডার, যেটা আপনার এই যে অবজেক্ট গুলো যে রাইট করছেন তার পরিচিতিমূলক তথ্য ওখানে আছে, যে ক্লাসের নাম কি, ফিল্ড কি কি, ফিল্ডগুলোর টাইপ কি, ফিল্ডগুলোর সিকোয়েন্স কি, এগুলো ওখানে বলা আছে। না হলে রিড অবজেক্ট কিভাবে অবজেক্ট রিড করবে? সো দ্যাট ইজ ওয়াই ফাইলের শুরুতে এই হেডারটা থাকে। এই জন্য আপনার ফাইলের সাইজ মনে হচ্ছে 100 বাইট এক্সট্রা, কোত্থেকে আসলো? বেসিক্যালি দ্যাট এক্সট্রা বাইট হচ্ছে ফাইল হেডার। তাহলে ফাইল যখন ক্রিয়েট হচ্ছে তখনই হেডারটা রাইট হয়ে যাচ্ছে। ওকে, নাও নেক্সট কোশ্চেন। আপনাকে যদি বলা হয়, আপনি যখনই রাইট অবজেক্ট আউটপুট স্ট্রিমের মাধ্যমে অবজেক্ট রাইট করতেছেন, তো ফাইল ক্রিয়েট করার সময় প্রথমে সে আগে হেডার রাইট করবে, না হলে রিড করার সময় তো অবজেক্ট রিড করতে পারবেন না। আপনার অবজেক্ট রিলেটেড ইনফরমেশন যদি ফাইলের শুরুতে না থাকে, তাহলে রিড অবজেক্ট মেথড কিভাবে অবজেক্ট রিড করবে? ও কি করে জানবে যে ক্লাসের নাম কি, কয়টা ফিল্ড আছে এটা জানতে হবে, ফিল্ডগুলোর সিকোয়েন্সও জানতে হবে, টাইপও জানতে হবে। তাইলে না সে অ্যাকর্ডিংলি বাইট ধরে ধরে ফিল্ডগুলো রিট্রিভ করে ইনস্ট্যান্স বানায় আমাকে রিটার্ন করতে পারে, তাই না? কি সাধারণ? ওকে, এখন বলেন, বিল পেমেন্ট যদি একটা মেথড হয় স্টুডেন্ট ক্লাসের, এই মেথডের কাজ কি? পে বিল একটা মেথড, এই মেথডের কাজ কি? বিল পে করা। ওকে, ইভ্যালুয়েট ফ্যাকাল্টি যদি একটা মেথড হয়, এই মেথডের কাজ কি? ওকে, সাবমিট গ্রেড যদি একটা ফ্যাকাল্টি ক্লাসের মেথড, এই মেথডের কাজ কি? গ্রেড সাবমিট করা। ওকে, বুঝতেছেন? এই মেথডের নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারি মেথডের কাজ কি। ওকে, তাহলে সেটাই যদি হয়, তাহলে আপনার এদিকে এই যে নয়েজ করেন না, তাহলে রাইট অবজেক্ট মেথডের কাজ কি? অবজেক্ট রাইট করা, হেডার রাইট করা না। তাহলে হেডার রাইট করতেছে কে? না, রিড অবজেক্ট তো হেডার রিড করে ওই ফাইল যখন ওপেন করা হবে তখন অবজেক্ট ইনপুট স্ট্রিম হেডার রিড করে বসে থাকবে। রিড অবজেক্ট তখন সেই স্ট্রিম হেডার ইনফরমেশন ইউজ করে অবজেক্ট রিড করে রিটার্ন করবে। কিন্তু হেডারটা রাইট করতেছে কি? স্ট্রিম হেডার, স্ট্রিম ক্লাসের যে ফাইলের হেডার, মেথডের নাম তো সেটা সাজেস্ট করে না, মেথডের নাম তো সাজেস্ট করে যে অবজেক্ট রাইট করবে। তাহলে হেডার রাইট করতেছে কি? কোন মেথড? তো তাহলে এখানে দেখেন, এটা কি অবজেক্ট আউটপুট ক্লাস না? এই ক্লাসের একটা মেথড আছে, দেখেন, write string header. This is the method responsible for
রাইটিং হেডার। নামই হচ্ছে রাইট স্ট্রিম হেডার। এই যে জিজ্ঞেস করলাম যে এই মেথডের কাজ কি, নাম থেকে আপনি বলতে পারবেন মেথডের কাজ কি। সো দিস ইজ দ্য মেথড রাইটস দ্য স্ট্রিম হেডার। এখন এই মেথড, এটা কি পাবলিক মেথড না প্রাইভেট মেথড? প্রোটেক্টেড ইজ ইকুইভ্যালেন্ট অফ প্রাইভেট ধরতে পারেন। সাব ক্লাসের জন্য এটা অ্যাক্সেসিবল, কিন্তু অন্য ক্লাসের জন্য এটা প্রাইভেটের মতো। তার মানে কি, এই মেথডকে বাইরে থেকে কল করা যাবে না। আমার অন অ্যাকশন থেকে আমি এই মেথডকে কল করতে পারবো না। তাহলে আমি কিন্তু এখানে কল করতে পারবো না যে ওএস ডট রাইট স্ট্রিম হেডার, ইটস নট এ পাবলিক মেথড। আমি চাইলে কিন্তু এখানে ওএস ডট রাইট স্ট্রিম হেডার কল করতে পারবো না, কারণ আমার জন্য এটা প্রাইভেটের সমান। কারণ আমি তো আর সাব ক্লাস না, আমি তো অ্যাপ্লিকেশন ক্লাস বা একটা কন্ট্রোলার ক্লাস। তাইলে প্রাইভেট মেথডের কাজ কি? প্রাইভেট মেথড বেসিক্যালি হেল্পার মেথড অফ সিবলিং মেথড। তাইলে এই রাইট স্ট্রিম হেডার আসলে অবজেক্ট হেডারের হেল্পার, সরি রাইট অবজেক্টের হেল্পার। রাইট অবজেক্ট ওই রাইট স্ট্রিম হেডারকে ইউজ করবে। কখন? প্রত্যেকবার নাকি ফাইলের শুরুতে? তাহলে প্রথমবার যখন আপনি অবজেক্ট রাইট করবেন ফাইলের শুরুতে, তখন সে রাইট স্ট্রিম হেডারকে কল করবে। সো তখন ফাইলের শুরুতে হেডার রাইট হবে, এরপরে অবজেক্টগুলো আপনি যা রাইট করছেন সেগুলো তো রাইট হবে। এনি কোশ্চেন? ওকে, তাইলে আমরা এখন এটা বুঝতে পারলাম যে হেডারটা কিভাবে রাইট হয়, এবং হেডারটা ছাড়া রিড অবজেক্ট কাজ করবে না, সেটাও আমরা বুঝতে পারলাম। এখন আসেন যে আমরা দেখব যে হাউ টু অ্যাপেন্ড a file. Okay, now if you look at the constructor of any of the stream class, এখানে দুইটা খোলা আছে, একটা হচ্ছে অবজেক্ট আউটপুট স্ট্রিম আর একটা হচ্ছে ফাইল রাইটার। If you look at the constructor summary, how many constructors are overloaded in file writer? Is the constructor overloaded or not? Overloaded. Okay. তো এই যে ওভারলোড হলো, কয়টা ভার্সন আছে? Now which version we used? প্রথমটা ইউজ করছি আমরা 4 নাম্বার। তাহলে 4 নাম্বারটাতে আমরা কি করেছি? কনস্ট্রাক্টর আমরা কি সাপ্লাই দিয়েছি? ফাইল নেম। আর 1 নাম্বারটাতে আমরা ফাইল নেমের অল্টারনেট হিসেবে ফাইল অবজেক্ট দিতে পারি। Now this is important for you to understand. ফাইল নেম 5 নম্বরেও ফাইল নেম, কিন্তু সাথে একটা বুলিয়ান এক্সট্রা, অথবা এখানে ফাইল 1 নম্বরে, 2 নম্বরেও ফাইল সাথে একটা বুলিয়ান এক্সট্রা। তাইলে এই যে একটা এক্সট্রা বুলিয়ান দেওয়া বা না দেওয়া, এটার উপর ডিপেন্ড করে যে ফাইলটা রিপ্লেস হবে না অ্যাপেন্ড হবে। So if you use one parameter constructor, then the file will be created as a brand new file every time you open that file using the stream. তাহলে আপনার যদি ফাইল না থাকে ক্রিয়েট করবে, থাকলে সে রিপ্লেস করবে। আর যদি আপনি 2 প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করেন উইথ এ বুলিয়ান প্যারামিটার, তাহলে সে আপনার এক্সিস্টিং ফাইলের কন্টেন্টের সাথে নতুন কন্টেন্ট অ্যাপেন্ড করবে বা অ্যাড করবে। নাও হুইচ ওয়ান ইউ নিড? ডিপেন্ড করে, ইউ নিড বোথ। ওকে, যদি ডিপেন্ড করে আমাকে দুইটা এক্সাম্পল দেন। একটা এক্সাম্পল দেন যে ফাইলের কন্টেন্ট এভরি টাইম উইল বি রিপ্লেসড অ্যাজ এ নিউ ফাইল, আর একটা এক্সাম্পল দেন যেখানে ফাইলের কন্টেন্ট রিপ্লেস হবে না, বরং এক্সিস্টিং ডাটার সাথে নতুন ডাটা অ্যাড হবে। গিভ মি সাম রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল from your experience. কিন্তু আপনি যখন এডিট বলতেছেন,
ইউ আর চেঞ্জিং দ্য কন্টেন্ট, এক্সিস্টিং কন্টেন্ট, কিন্তু আমরা বলছি যে এক্সিস্টিং কন্টেন্টের সাথে নতুন কন্টেন্ট অ্যাড হবে। হ্যাঁ? হুম। It depends how you implement. যেমন আমি একটা দুইটা এক্সাম্পল দিই, so you can find more example. Okay. Now you type an email compose এ গিয়ে, কিন্তু আপনি সেন্ড করলেন না, it will be saved as draft. Now পরের দিন এসে you add one more paragraph, তখন কি হবে? না, অ্যাড হবে না, রিপ্লেস করবে। কারণ আপনি তো পুরনো লাইন কেটেও দিতে পারেন। আপনি কেন ভাবতেছেন এডিট মানে পুরনো লাইন টাচ হবে না, নতুন লাইনই শুধু আসবে? আপনি আগে 5 লাইন ড্রাফট করে রাখছেন, সময় পান নাই, তাড়াহুড়া করে একজন ডাক দিছে, চলে গেছে, কম্পিউটারই বন্ধ করে দিয়ে চলে গেছে, তো ওটা তো আপনার সার্ভারে আছে, জিমেইলের সার্ভারে আছে। এখন আপনি যখন পরের দিন এসে ইমেলটা কমপ্লিট করতেছেন, এটা তো এরকম না যে ইউ অ্যাড নিউ লাইনস। It is possible and absolutely allowed to change your existing lines. তো তার মানে কি, পুরো এডিটেড কন্টেন্টটাই সে রিপ্লেস করবে প্রিভিয়াস কন্টেন্টকে। আর অগমেন্ট করবে কখন? আপনার অলরেডি 10 জন কাস্টমার সাইন আপ করছে, তাহলে কাস্টমার ডট বিন ফেলে 10টা কাস্টমার অবজেক্ট অলরেডি আছে। এখন 11 নম্বর কাস্টমার যখন সাইন আপ করবে, আপনি কি ফাইল রিপ্লেস করবেন? আগের 10টা অবজেক্টকে রিপ্লেস করে দিবেন? তখন আপনাকে অ্যাপেন্ড করতে হবে। তাহলে দুইটাই আপনার লাগতে পারে, ডিপেন্ডস অন দ্য ইউজ কেস। ওকে, নাও লেটস সি হাউ দে ওয়ার্ক। তাহলে আমরা যেটা করছি, ওয়ান প্যারামিটার কনস্ট্রাক্টর, ইটস অলওয়েজ রিপ্লেসিং দ্য ফাইল। তাহলে আমাদের কিন্তু ফাইল অলরেডি ক্রিয়েটেড, দেখেন এই যে 185 সিট আর 175 সিট। তা আমি যদি চেঞ্জ করে দিই, ফাইলটাই কিন্তু রিপ্লেস হয়ে যাবে। সো লেটস সি। অথবা আমি A3 একটা নেই, $737, তো ধরেন এখানে আমি বললাম ATR 650। ছোট বিমান, ওই যে প্রপেলার, ঢাকা যশোর চলে ছোট ছোট বিমান। তা এখন আমি যদি A3 কে রাইট করি, আমার ফাইলে কিন্তু A1 A2 আছে, টেক্সট ফাইলের কথা বলতেছি। তাহলে টেক্সট ফাইলে কি এখন অ্যাপেন্ড হবে না রিপ্লেস হবে? রিপ্লেস হবে, তাই না? রিপ্লেস হবে। ওকে, তো আমরা এটা টেস্ট করি। তো এই যে দেখেন ফাইল রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা, এটা কি ছিল A3 তে? আমি A3 রাইট করি নাই, তো A2 রাইট করছি, ওই জন্য ওটা 737 তাহলে again file is replaced. ওকে, কিন্তু আমরা যদি অ্যাপেন্ড করতে চাই, তাহলে অলরেডি ওখানে A3 আছে। এখন আমি A1 আর A2 অ্যাপেন্ড করব, তাহলে A3 অলরেডি আছে। এখন আমি A1 আর A2 নতুন করে রাইট করব, কিন্তু এখন আমাকে দিতে হবে কমা 2, যেহেতু বুলিয়ান, সেটা আবার ফলস হইলে হবে না।
এখন কি হবে? তাহলে অলরেডি ATR ইজ দেয়ার, তার সাথে এখন এয়ারবাস আর বোয়িংও অ্যাপেন্ড হয়ে যাবে। সো লেটস ট্রাই। এটা তো আমরা টেক্সট ফাইলে দেখলাম, আমরা এখন বাইনারি ফাইলে এটা দেখবো, কারণ বাইনারি ফাইলে আমাদের কাজগুলো করতে হবে। মডেল ক্লাস সব বাইনারি ক্লাসে ঢুকবে, বাইনারি ফাইলে ঢুকবে। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? Now the next question is, আমি ফাইল আউটপুট ফাইল রাইটার দিয়ে দেখাচ্ছি, which is true for other stream as well. আমাদের কি ফাইল নেম ইউজ করা উচিত নাকি ফাইল ইউজ করা উচিত? হোয়াট ইজ ফাইল? এই প্যারামিটারটা কি? String, which represents your file name. এই প্যারামিটারটা কি? ফাইল ক্লাসের অবজেক্ট। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা ফাইল ক্লাসের একটা অবজেক্ট। তাইলে আপনাকে আপনার ফাইল নেম, ওটা তো একটা নেম, কিন্তু ফিজিক্যালি যখন আপনার ড্রাইভে ফাইলটা ক্রিয়েট হবে, এই ফাইলের বিভিন্ন রান টাইম ক্যারেক্টারিস্টিক্স আপনি টেস্ট করতে পারবেন যদি এই ফাইল নেমটার জন্য আপনি একটা ইকুইভ্যালেন্ট ফাইল অবজেক্ট তৈরি করেন। তাহলে ফাইল ক্লাসের মেথডগুলো দিয়ে সেগুলো করতে পারবেন। তাহলে ফাইল ক্লাসের মেথডে যদি যাই, this is file class, look at the method summary. এই ফাইলটা এক্সিকিউট করা যাবে কিনা, এই ফাইলটা কি রাইট করা যাবে না রিড অনলি? ওকে, যেগুলো বুঝবেন সেগুলো বুঝাচ্ছি। আমি একটা ক্রস দিয়ে টেম্পোরারি ফাইল ক্রিয়েট করছি, তাহলে আমি ভিউটা ক্রস করে দিলেই ডিলিট অন এক্সিট, টেম্পোরারি ফাইল রাখার দরকার নাই, ডিলিট ইট। ওকে, ফাইলটা এক্সিস্ট করে কিনা, আই ক্যান চেক দ্যাট। ফাইলটার অ্যাবসলিউট পাথ কি সেটা আমি বের করতে পারি। ওকে, ফাইলটা কি ডাইরেক্টরি, ডাইরেক্টরির নামও ফাইল নেম হিসেবে ট্রিট করে। ফাইলটার লেন্থ কত, ফাইলটা কি হিডেন? ওকে, তাইলে এই যে ফাইল রিলেটেড যে ক্যারেক্টারিস্টিক্স অর স্টেট অ্যাট রান টাইম, এগুলো আপনি ফাইল ক্লাসের মেথড দিয়ে চেক করতে পারবেন। স্ট্রিং তো তা না, স্ট্রিং এর মেথড হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন রিলেটেড মেথড। So it is always advantageous for us to create a file instance for our file name and use that file wherever. তাহলে আমার স্ট্রিমের কনস্ট্রাক্টর আমি ফাইলের নামের জায়গায় ফাইলও দিতে পারি, সেটাই আমার জন্য মোর বেনিফিশিয়ারি। যদি আমি একটা ফাইল অবজেক্ট তৈরি করে রাখি, আমি আসলে আমার কোডিং এর এক্সিকিউশনের বিভিন্ন পর্যায়ে গিয়ে আই ক্যান টেস্ট various state or characteristics of my file. তো সেটা তো ফাইল ক্লাসের অবজেক্ট ইকুইভ্যালেন্ট অবজেক্ট না থাকলে সেটা হবে না। এখন আমি যদি ফাইল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, I can also use that in the constructor. That is the point. তাহলে আপনি এটাও ইউজ করতে পারেন, ফাইলও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে অ্যাপেন্ড করতে চাইলে এটা যেমন পারেন, এটাও পারেন। ওকে, তাহলে আমরা রাইট করলাম স্ট্রিং দিয়ে, লেটস রিড উইথ দ্য ফাইল। তাহলে দুই রকমই আমাদের দেখা হয়ে যাবে। তাহলে রিডিংটা করতেছি আমরা কোথায়? ওই যে পিডিএফ এর সিঙ্ক টু কন্ট্রোলারে মনে হয়। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তো দিয়েছি আমি। হ্যাঁ, দিব দেওয়া হয়ে গেলে লেট দেওয়া যাবে। দিছি না অ্যাটেন্ডেন্স? হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এটা কোনটা? সিঙ্ক টু কন্ট্রোলার। তাহলে এখানে আমরা ধরেন এয়ারক্রাফট বিনেটটাতে যদি আমরা দেখতে চাই, তাহলে আমি এখানে একটা ফাইল তৈরি করব। ওকে, সো ফাইল f equal to new file.
তাহলে আমার এয়ারক্রাফট ডট বিন এর একটা ইকুইভ্যালেন্ট ফাইল ইনস্ট্যান্স রেডি। এখন কিন্তু আমি এখানে এয়ারক্রাফট ডট বিন এর জায়গায় এফ দিয়ে দিলেই হবে। ওকে, কি গল্প করেন? কিসের টাইম শেষ? ও, এটা শেষ করি, এটা শেষ করলে আপনাদের জন্য ভালো। তাহলে আমরা মঙ্গলবারে শুধু চার্টটা দেখবো, চার্ট কিভাবে জেনারেট করতে হয়। বেশিক্ষণ আর লাগবে না, 10 মিনিট। এটা হলো, আমি ফাইল দিতে পারি। আচ্ছা, তো যাই হোক, ফাইল দিয়ে না দিয়ে এখন আমরা অ্যাপেন্ড করতে চাই, রাইট? তাইলে আগে আমরা ক্রিয়েট করাই আছে অলরেডি, তাহলে কমা ট্রু দেই। ও, এটা তো ইনপুটে তো অ্যাপেন্ড হবে না, রাইটিং এ। তাহলে রাইটিং এ গিয়ে আমরা এখন কমা ট্রু দিয়ে দিই। এখানে ফাইলও দিতে পারেন। আজকে কিন্তু সেকশন 3 কোনো ব্রেক নেয় নাই, টানা 3 ঘন্টা করছে, তো এটা আপনাদের জন্য বড় কোনো ব্যাপার না। মানে আপনারা তো 1.5 ঘন্টা। সাইকোলজিক্যালি রেডি না, তাই না? কিন্তু টুইসডেতে যে আবার 3 ঘন্টা অফ পাচ্ছেন একটা থেকে, আপনারা তো 10টায় আসবেন। আচ্ছা, তাহলে এই যে এখানে এখন আমরা অ্যাপেন্ড করতে চাই, তাহলে আমার ফাইলে কি অলরেডি আছে না? কি আছে? A1 A2 আছে। তাহলে আমি A3 যদি এখন রাইট করি, তাহলে কি পাবো? অ্যাপেন্ড হবে। কেন অ্যাপেন্ড হবে? কারণ অ্যাপেন্ড হবে কি? হবে না, হবে না? এই যে 64 নাম্বার লাইনে রাইট করতে, সেটা কি অ্যাপেন্ড হবে? কেন হবে না? হ্যাঁ, বলেন। রিপ্লেস, তাহলে অ্যাপেন্ড করতে হলে কি করতে হবে? কোথায়, কত নাম্বার লাইনে? কত নাম্বার লাইনে? কত কত? 64-এ তো আমি রাইট করতেছি, কিন্তু আপনি বলতেছেন অ্যাপেন্ড হবে না। কেন হবে না? অ্যাপেন্ড করতে হলে কি করতে হবে? বুলিয়ান কনস্ট্রাক্টরের সেকেন্ড প্যারামিটার, তাহলে এটা কোথায় করতে হবে? কত নাম্বার লাইনে? 63-তে তো কমেন্ট করে দিছে অলরেডি, ওই দুটো রাইট করাই আছে। আপনি 2 প্যারামিটার কনস্ট্রাক্টর কোথায়, রাইট করার সময় না রিড করার সময়? রিড তো আপনি একই রিড, কিন্তু রাইটের সময় রিপ্লেস করবেন কি করবেন না, এটা তো রাইটের ক্ষেত্রে। তাহলে কত নম্বর লাইনে বুলিয়ান? আবার 61। ফাইলটা ওপেন করতেছেন 60-তে, আপনি তো ফাইল ওপেন করতেন বাইট স্ট্রিং দিয়ে। তাহলে এখন আমার ফাইলে কি আছে অলরেডি? এয়ারক্রাফট 1 আর 2। এখন আমি যদি 3 রাইট করি, ফাইল রিপ্লেস হবে না, বরং অ্যাপেন্ড হবে। তাহলে আমি যদি গিয়ে ওখানে লোড করি, তাহলে দেখতে পাবো ডাটা ফাইলে কিন্তু অ্যাপেন্ড হবে না, ডাটা ফাইলে কিছুই হবে না। ডাটা ফাইলে নতুন করে সে একই ডাটা রিপ্লেস করবে, সেম ডাটা সে রিপ্লেস করবে, কিন্তু অবজেক্ট ফাইলে অ্যাপেন্ড হবে। ঠিক আছে? আর টেক্সট ফাইলে কি হবে? ওকে, তাহলে রান করি। রান হইলো। এখন টেক্সট ফাইলে কয়টা অবজেক্ট পাওয়া যাবে? টেক্সট ফাইলে কয়টা পাওয়া যাবে? 2টা কেন?
আপনি তো আগে একবার অ্যাপেন্ড করছেন, এটিআর দিয়ে রিপ্লেস করছিলেন, তারপরে এয়ারবাস আর বোয়িং আপনি অ্যাপেন্ড করছেন, তো আবার তো আপনি অ্যাপেন্ড করছেন, তাহলে দিলে তো আবার অ্যাপেন্ড হয়েছে, তাহলে 5টা। ওই যে এয়ারবাস আর বোয়িং আবার অ্যাপেন্ড হয়েছে না, প্রথমে এটা দিয়ে রিপ্লেস করছিলেন, তারপরে এই দুইটা অ্যাপেন্ড করছেন, এখন এই দুইটাকে আবার অ্যাপেন্ড করছেন, কারণ আমি তো দুইবার প্লে করছি অ্যাপেন্ড করার পরে টেক্সট ফাইলে, কিন্তু বাইনারি ফাইলে অ্যাপেন্ড কিন্তু এইবারই হইলো প্রথম। তাহলে বাইনারি ফাইলে আগে থেকে কি ছিল, এয়ারবাস আর বোয়িং ছিল, প্লে করবেন, কারণ আমরা স্টার্ট মেইন মেথডে দিয়ে রাখছি, এই কারণে আপনি তো আপনার অন অ্যাকশনে রাখবেন সেই অনুযায়ী হবে। করতে তো হবে, আপনি মডেল ক্লাস ডায়াগ্রামে বলছেন ইউনিক ফিল্ড, তা আপনি তো অ্যাকসেপ্ট করার চেক করতে হবে, আমি তো চেক করতেছি না, এটা আপনার কাজ, আমি তো অন্ধভাবে যা দিচ্ছে নিয়ে নিচ্ছি, কিন্তু আপনি যখন নিউ স্টুডেন্ট অ্যাড করবেন এক্সিস্টিং আইডি দিলে তো হবে না, ইউ শুড রিজেক্ট দ্যাট। তাহলে বিফোর ইউ ক্রিয়েট দ্য অবজেক্ট অ্যান্ড অ্যাপেন, ইউ হ্যাভ টু চেক দ্য এক্সিস্টিং আইডি। হ্যাঁ, কি এই কোর্সটা নিতেন না নাকি? আচ্ছা, তাহলে এখন দেখেন, কিন্তু আমরা যদি বাইনারি ফাইলে যাই, ডাটা ফাইলে কয়টা দেখতে পাবো? ডাটা ফাইলে তো আমরা অ্যাপেন্ড করি নাই, তাহলে ওই দুইটাই, ওই যে দুইটাই সে নতুন করে আবার ফাইল রিপ্লেস করবে। আর বাইনারি ফাইলে আমরা অ্যাপেন্ড করতেছি কাকে? এইদিকে। তাহলে দেখেন, তাহলে ডাটা ফাইলে কিন্তু আগের দুইটাই। আচ্ছা, এটা বোধহয় কি, দাঁড়ান, অ্যাপেন্ডে গিয়ে কোথাও ঝামেলা হয়েছে, একটু দেখে নেই। এয়ারক্রাফট ডাটা, এয়ারক্রাফট অবজেক্টস, এখানে আমরা অ্যাপেন্ড করতেছি A3 কে। ওকে, রিডিংটাতে একটু যাই, রিড অবজেক্ট, ও হ্যাঁ, ওকে গুড, এটা ঝামেলা হয় নাই, এটা ইন্টেনশনাল, যেটা এটা রিড করতে পারবে না, খেয়াল করেন। এখন আর 5টা মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। এই যে আমরা অবজেক্ট রাইট করতেছি, ফার্স্ট কলে, রাইট অবজেক্টের ফার্স্ট কলে সে রাইট স্ট্রিম হেডারকে কল করবে, সেকেন্ড কলে কিন্তু করবে না, থার্ড কলে করবে না। In the writing session, so what is the writing session? When you open the file with the stream and you close the file, close the stream, release the file, মাঝখানের যে টাইম, এটাকে আমরা বলতেছি সেশন। তাইলে এখন খেয়াল করেন, object output stream allows us to store different type of objects in the same file created in different session. তাইলে আমি যদি বলি যে ইউজার ডট বিল, আমি প্রথম আজকে কিছু কাস্টমার অ্যাড করলাম, তাহলে হেডারে থাকবে কাস্টমার হেডার, ক্লোজ করে দিয়ে স্ট্রিম ক্লোজ করে দিলাম, তাহলে সেশন ক্লোজ। কালকে আবার আমি ওপেন করলাম অ্যাপেন্ড করার জন্য, কিন্তু আমি রাইট করতেছি এখন, ধরেন আমার ম্যানেজার বা ধরেন সেলসম্যান অবজেক্ট, তাহলে আবার হেডার রাইট হবে, ওখানে সেলসম্যানের ইনফরমেশন থাকবে। সো বাই নেচার, যেহেতু অবজেক্ট আউটপুট স্ট্রিম অ্যালাউস আস টু মিক্স ডিফারেন্ট টাইপ অফ ক্লাস ইন ডিফারেন্ট সেশন, এভরি সেশনের শুরুতে হেডার থাকবে। Now that's not a flaw. By design it is like that, so that we can mix different type of objects in the same file. Kintu we are simulating database. In database, in one database table, you cannot keep different type of row. তাহলে আপনার database table
এক ধরনের ডাটাই রাখতে হবে। তাহলে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা যখন রিড করতেছি, কোথায় রিড করতেছি, এই যে, তাহলে আমার এখানে অবজেক্ট, এখানে ফাইলের কন্টেন্ট কি আছে বলেন তো? প্রথমে আছে হেডার, তারপর আছে A1, তারপর আছে A2, তারপরে আবার হেডার, তারপরে A3। কারণ A3টা আমরা পরবর্তী সেশনে রাইট করছি। তাহলে আমার দুইটা সেশনে যেহেতু রাইট গুলো হয়েছে, দুইটা হেডার আছে। ওয়াইল লুপে আপনি কি করতেছেন? রিড অবজেক্ট। তাহলে প্রথমবার সে রিড অবজেক্ট করতে পারবে, সেকেন্ড টাইম করতে পারবে, থার্ড টাইমে গিয়ে সে হেডার অবজেক্টকে, হেডার বাইটসকে অবজেক্টে কনভার্ট করতে গিয়ে এক্সেপশন হবে। যার কারণে আপনার ওই সেকেন্ড হেডার থাকার কারণে দুইটা রিড করেই সে এক্সেপশন খেয়ে গেছে। এই যে 3 নম্বর অবজেক্ট রিড করতে পারে না, কারণ ওখানে সে হেডার বাইট পাচ্ছে। তাহলে আমরা যদি এনশিওর করতে পারি যে ফাইলটা যখন ক্রিয়েট করা হবে এট দ্য বিগিনিং, প্রথম সেশনে, তখনই শুধু হেডার থাকবে, অ্যাপেন্ড করার সেশনগুলোতে হেডার থাকবে না, এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ। তাইলে কিন্তু আমার ওই হোয়াইল লুপ কন্টিনিউয়াসলি অবজেক্ট রিড করতে থাকবে শেষ পর্যন্ত। সো মাঝখানে কোনো হেডারও নাই, মাঝখানে কোনো এক্সেপশনও হবে না। বুঝতে পারছেন? তাইলে এটাই হচ্ছে সলিউশন। এটা কেন সলিউশন? কারণ বাই ডিজাইন আমরা লুপ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবজেক্ট রিড করতে চাই, কারণ দ্যাটস হাউ ডাটাবেস ওয়ার্কস। ওকে, তো তাইলে আমরা এটা কিভাবে অ্যাচিভ করতে পারি? এখন আমি তো এটা আটকাতে পারবো না যে তুমি হেডার কল করবা না। আমি এটা কি করে করব? ও তো হেডার কল করবেই। ওকে ওপেন করলেই সে প্রথম রাইট অবজেক্টে হেডার কল করে বসে থাকবে। লাইব্রেরি ক্লাস তো আমি আটকাইতে পারবো না, তাই না? রাইট অবজেক্ট ক্লাসের কোডও আমি চেঞ্জ করতে পারবো না। এবং প্রথম কল যদি হয় সেশনে, সেটা ফাইল ক্রিয়েট করার সময় হোক বা অ্যাপেন্ড করার সময় হোক, সে রাইট স্ট্রিম হেডার কল করে দিবে। তাহলে এখানে আমার ট্রিক যেটা, সেটা হলো যেটা অবজেক্ট আউটপুট স্ট্রিম ক্লাসের একটা সাব ক্লাস তৈরি করা। খেয়াল করেন, আমি যদি একটু আগে সেকশন 3 তে করলাম, ওইটাতে যদি যাই, এখানে আমি একটা ক্লাস বানাইছি, আমার তৈরি করা ক্লাস, যেটা অবজেক্ট আউটপুট স্ট্রিমের সাব ক্লাস। এটা আমি কপি করে নিয়ে এসে আপনাদের এটাতে বসাই দিচ্ছি। কোনটাতে বসাবো? আপনাদের তো প্যাকেজ একটাই নাকি দুইটা আছে? একাধিক আছে। আচ্ছা, এখানেই বসাই দিই, তাহলে প্যাকেজের নাম চেঞ্জ করা লাগবে না। তাইলে এখন দেখেন, এই যে সাব ক্লাসটা আমি বানালাম, এটা কিন্তু আমার তৈরি করা একটা সাব ক্লাস। এটার নাম দিয়েছি আমি অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম। এখানে আমি কি করেছি? চালাকি করে রাইট স্ট্রিম হেডারকে ওভাররাইট করে এন্টিবডি করে দিই। তাহলে সাব ক্লাসের ইনস্ট্যান্স যদি ক্লায়েন্ট হয় এবং তখন যদি রাইট স্ট্রিম হেডার কল হয়ও, আসলে কোনো হেডার রাইট হবে না। আর ইনস্ট্যান্সটা যদি আমার লাইব্রেরি ক্লাসের হয় এবং তখন যদি রাইট স্ট্রিম হেডার কল হয়, হেডার রাইট হবে, কারণ এখানে হেডার রাইট করা হচ্ছে। তাহলে অবজেক্ট রাইট অবজেক্ট মেথডের ক্লায়েন্ট যদি এই লাইব্রেরি ক্লাস হয়, তাহলে ও এটাকেই কল করবে এবং হেডার রাইট হবে। আমার যদি সেটা আমার রাইট অবজেক্টের ক্লায়েন্ট যদি সাব ক্লাস হয়, তখন যদি রাইট স্ট্রিম হেডার কল হয়, তখন এটা এক্সিকিউট হবে, আসলে হেডার রাইট হবে না। তাহলে আমার রাইট অবজেক্টের ক্লায়েন্ট কিন্তু এখন অবজেক্ট আউটপুট স্ট্রিমও হইতে পারে, অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিমও হইতে পারে, কারণ অ্যাপেন্ডেবল অবজেক্ট এটা সাব ক্লাস। সো রাইট অবজেক্টকেও সে ইনহেরিট করছে। তাইলে এখন আমার ট্রিক্সটা হলো, আমি এখন এখানে গিয়ে যেটা বলবো যে সেটা হলো যে আমার এই যে এখানে গিয়ে আমি ইফ এফ ডট প্রথমটাই ও আমাকে কি রিটার্ন করবে? ট্রু না ফলস?
কখন কখন যদি অলরেডি ফাইল থাকে মানে আপনি অ্যাপেন্ড করতে চান, আর যদি ফাইল না থাকে আপনি ক্রিয়েট করতে চান উইথ হেডার, আর যদি ফাইল থাকে আপনি অ্যাপেন্ড করতে চান উইদাউট হেডার। তাহলে আপনার অবজেক্ট আউটপুট স্ট্রিম কিন্তু অলরেডি ডিক্লেয়ার করা আছে। এই যে অবজেক্ট আউটপুট স্ট্রিম কই, অবজেক্ট আউটপুট স্ট্রিম আছে না তৈরি করা? ওকে, ভালো কথা। এখন এটা আপনার ডিক্লেয়ার করা আছে, এই পর্যন্তই থাকবে। কিন্তু এখন আপনি চেক করবেন যে যদি এগুলো আমি ইফের উপরে নিয়ে যাই, হ্যাঁ ওকে, এখন আমি দেখবো যদি থাকে তাহলে তো আমি অ্যাপেন্ড করব, তাইলে আমার অ্যাপেন্ড করব কিন্তু হেডার রাইট করব না, তাহলে এগুলোকে আমি ডিক্লেয়ার করে রাখবো ইকুয়াল টু নাল ইকুয়াল টু নাল। তাহলে দেখেন আমি এখানে বললাম যে আমার FOS2 আমি তো অলরেডি ডিক্লেয়ার করছি, রিডিক্লেয়ার করা যাবে না, তাহলে FOS2 ইকুয়াল টু অ্যাপেন্ড করব, এক্সিস্ট করে অ্যাপেন্ড করব কমা ট্রু, আর হেডার রাইট না হোক, তাহলে এখানে আমি কি করব, OS ইকুয়াল টু নিউ নিউ কি সাব ক্লাস। এটা যেহেতু অন্য প্যাকেজ আছে ইম্পোর্ট করে নিতে হবে। স্পেলিং ঠিক আছে? হ্যাঁ, তো এটা ইম্পোর্ট করে ফেললেই হবে। ইম্পোর্ট কোন প্যাকেজ আছে? ইউটিলিটি। ইউটিলিটি তাহলে এটা বুঝতে পারলেন, নিউ দিতে হবে। আর যদি ফাইল না থাকে তাহলে কি করব? হ্যাঁ, তখন কি অ্যাপেন্ড করব? তাইলে কমা ট্রু সরাই দিব, আর এটা হবে আমার সুপার ক্লাস। হ্যাঁ, ও এলস এর ভিতরে তো হবে না। এখানে কি করতেছে আমাকে একটু ব্যাখ্যা করেন। তার মানে আমার ফাইল যদি না থাকে, এটা সুপার ক্লাসের ইনস্ট্যান্স, আর এখানে সাব ক্লাসের ইনস্ট্যান্স। সুপার ক্লাস হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট সুপার ক্লাস ইনস্ট্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ সাব ক্লাস ইনস্ট্যান্স পলিমরফিজম। এখন এখানে ক্লায়েন্ট যদি সুপার ক্লাস হয়, রাইট অবজেক্ট উইল বি ইউজড অ্যাজ এ সুপার ক্লাস মেথড, রাইট স্ট্রিম হেডার কল হইলে সেটাও সুপার ক্লাসের ভার্সনটাই এক্সিকিউট হবে। আর ক্লায়েন্ট যদি সাব ক্লাস হয় তাহলে ইট উইল বি কনসিডার্ড এ সাব ক্লাস মেথড, তখন রাইট স্ট্রিম হেডার কল হলে সাব ক্লাসেরটা কল হবে হুইচ ইজ এমটি বডি। সো দ্যাট গ্যারান্টিজ যে নো মোর হেডার ইন বিটুইন অ্যাপেন্ডিং। তাহলে আপনারা এই ক্লাসটা আপনাদের প্রজেক্ট ইউজ করতে পারেন, এটাতে আমি রেখে দিচ্ছি। তাহলে এখন আমি ফাইলগুলো আবার নতুন করে ক্রিয়েট করে টেস্ট করে দিয়ে আপনাদের ছেড়ে দিই যেতে যাচ্ছেন। ওকে, সেকশন 4। হ্যাঁ, তাইলে আমরা প্রথমে আমরা A1 A2 রাইট করব, পরে অ্যাপেন্ড করব। ওকে, তাহলে আমার টেক্সট ফাইলে আমরা কি রাইট করতেছি, প্রথমে আমরা A1 A2 রাইট করে ফেলি। তাহলে রাইট করতে হলে আমাকে কমা টু ছাড়া রাইট করব। ওকে,
তাহলে প্রথমে আমরা রাইট করব কাকে, A1 আর A2 কে। টেক্সট ফাইলে করলাম, ডাটা ফাইলে তো আমরা কোনো হাত দিই নাই, যা ছিল তাই। বাইনারি ফাইলেও আমরা A1 আর A2 কে রাইট করব। তাহলে এখন আমার তিনটা ফাইলেই দুইটা করে অবজেক্ট থাকবে। ওকে, লেটস ডিলিট অল দ্য ফাইল। ডিলিটেড, রান ইট। ফাইলস আর ক্রিয়েটেড, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার দুইটা ফাইল চলে আসছে, এয়ারবাস আর বোয়িং। ওকে, এবং আমরা যদি বাইনারি ফাইলে যাই, যেহেতু কোনো অ্যাপেন্ড হয় নাই, কোনো ঝামেলা হবে না, তো দুইটা করে সিলেক্ট করতেছি। ওকে, এখন আমরা অ্যাপেন্ড করব, ঠিক আছে? ফাইল কিন্তু আছে, ফিজিক্যাল ফাইল ইজ দেয়ার। এখন আমরা অ্যাপেন্ড করব। ওকে, তাইলে আমরা A1 A2 অলরেডি রাইট করা ছিল, এখন আমরা A3 কে রাইট করব, অ্যাপেন্ড করব। তাইলে এইটা কমেন্ট হয়ে যাবে, এইটা আমরা অ্যাপেন্ড করব, আর তখন কমা ট্রু দিতে হবে। তাহলে আমার যে ATR A3 যেটা, এইটা অ্যাপেন্ড হয়ে যাবে। আচ্ছা, অবজেক্ট ফাইলেও আমরা A3 অ্যাপেন্ড করব। আরেকটা আপনাদের অ্যানোনিমাস দিয়ে দেখাই দেই, আশা করি এটা আপনারা বুঝেন। তাহলে আমার সবসময় A3 A4ই দিতে হবে এমন কোনো কথা না, আমি নিউ করতে পারি। নিউ এয়ারক্রাফট, নিউ এয়ারক্রাফট, এখানে আমি বলতে পারি ফর এক্সাম্পল বোয়িং 787 ড্রিমলাইনার। ওকে, সেকেন্ডটা কি ছিল? রেজিস্ট্রেশন নাম্বার। থার্ডটা কি ছিল? ক্যাপাসিটি 350। তাহলে এই যে অ্যানোনিমাস ইনস্ট্যান্সও কিন্তু আমি রাইট করতে পারি, কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে কয়টা অ্যাপেন্ড হবে? টেক্সট ফাইলে একটা, অবজেক্ট ফাইলে দুইটা, ডাটা ফাইলে নো চেঞ্জ, ডাটা ফাইলে রিপ্লেস হবে। তাহলে টেক্সট ফাইলে অ্যাপেন্ড হবে, দুইটা আছে, থার্ডটা যোগ হবে। আর ডাটা ফাইলে দুইটা ছিল, দুইটাই রিপ্লেস হবে। আর বাইনারি ফাইলে দুইটা ছিল, এখন ATR আর ড্রিমলাইনার অ্যাপেন্ড হবে। লেটস টেস্ট ইট। তাহলে যে অ্যাপেন্ড হয়ে গেছে, টেক্সট ফাইলে একটাই হওয়ার কথা। আর আমাদের বাইনারি ফাইলে, ডাটা ফাইলে নো চেঞ্জ, কিন্তু দেখেন অবজেক্ট ফাইলে আমাদের এখন, তাহলে শুরুতে একটা হেডার, এরপর কন্টিনিউয়াসলি চারটা অবজেক্ট। তাহলে এইটাই আপনাকে আপনার প্রজেক্টে করতে হবে। তাহলে 5 তারিখে আমরা কি দেখব? ফাইল হ্যান্ডলিং কিন্তু শেষ। আপনাদের ক্ষেত্রে যেটা একটু সেলফ এক্সপ্লোর করবেন, অসুবিধা হলে আমাকে বলবেন 5 তারিখ। আমি কিন্তু কোনো সাব ক্লাস দেখাই না এখানে, সব ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। কিন্তু সাব ক্লাস হলে দুই জায়গাতে ইমপ্লিমেন্টেশন বলতে হবে, সুপার ক্লাস সাব ক্লাস, তখন এটা কাজ করবে। 5 তারিখে আমরা কি দেখব? ওকে, তো একটু আপনাদের জাস্ট ভাইবটা দিয়ে দিই, 1 মিনিট। তো ধরেন রেজিস্টার একটা ইউজার, তার একটা গোল হলো রিপোর্ট ভিউ করা। তাহলে এখানে আমরা কি বলছি? জেন্ডার রেশিও পাই চার্ট। তাহলে আমার এই জেন্ডার রেশিও পাই চার্টে বলতেছে যে আমি ফ্যাকাল্টি বা স্টুডেন্ট বা অ্যাকাউন্টেন্ট এদের জেন্ডার রেশিও চার্ট দেখতে চাই। তাহলে আমার কতজন স্টুডেন্ট, টোটাল যে স্টুডেন্ট, তার জেন্ডার রেশিও কত। তাইলে আমার স্টুডেন্ট ডট বিন ফাইলে সব স্টুডেন্ট গুলো কিন্তু আছে, ওখান থেকে আমি অবজেক্ট রিড করে গেটার দিয়ে কিন্তু জেন্ডার কাউন্ট করতে পারি, যে মেল কাউন্ট কত, ফিমেল কাউন্ট কত, এবং সেটার রেশিও আমি পাই চার্টে দেখাইতে পারি। যে এবং এখন বলতেছে দিস ইজ দ্য রেশিও, আর অ্যাবসলিউট ভ্যালু দেখতে চাইলে বলতেছে তোমার মেল স্টুডেন্ট 5400, মেল স্টুডেন্ট 7000। এইটা যদি আমি এখন ফ্যাকাল্টি দেই, তাহলে সে ফ্যাকাল্টি ডট বিন থেকে ফ্যাকাল্টি অবজেক্টস গুলোর জেন্ডার কাউন্ট করবে, করে সেইগুলো ইউজ করে সে চার্টে দেখাবে। সো দিস ইজ দ্য চার্ট, এবং আমার ফিমেল হচ্ছে এতগুলা, ফিমেল ফ্যাকাল্টি 160, মেল ফ্যাকাল্টি 250।
আবার এটা পাই চার্ট। আবার ধরেন সে বললো যে আমি কোর্স স্পেসিফিক উইথড্র চার্ট দেখতে চাই। ওকে, তাইলে এখন আমাকে বলতে হবে যে আমি কোন, ধরেন এখান থেকে সিলেক্ট করবো 230, এখান থেকে সিলেক্ট করবো 2025, আর এখান থেকে সিলেক্ট করবো অটাম, স্প্রিং, ধরেন সামার তো চলতেছে, তাহলে 2025-এর স্প্রিং এর সিএসসি 213 এর উইথড্র চার্ট কত, তাই রেন্ডার চার্টে দিলে তাহলে আমার ওই গ্রেড অবজেক্ট গুলো ইউজ করে ওই সেমিস্টার, ওই ইয়ারের, ওই কোর্সের যে গ্রেড, সেইখানে কোন সেকশনে কয়টা উইথড্র সেটা কাউন্ট করে যে কয়টা সেকশন সে কয়টা বার হবে, এবং এখানে দেখাবে যে কয়জন উইথড্র করছে। এইদিকে দেখাচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট উইথড্র। তাহলে চার্ট ইজ এ ভেরি ইউজফুল টুল ফর দ্য টপ ম্যানেজমেন্ট বা মিড ম্যানেজমেন্টে যারা আছে তাদের জন্য। তাহলে আপনার যে 8টা ইউজারের মধ্যে যারা মিড ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্ট লেভেলের ইউজার, তাদের 2-1টা গোল আপনি চার্ট জেনারেশনের জন্য রাখতে পারেন। বুঝতে পারছেন? তাইলে এখন আমাদের দেখতে হবে যে কিভাবে চার্ট জেনারেট করা যায় ফ্রম ইওর ডেটা সেট। তাহলে ডেটা সেট ছাড়া কিন্তু চার্ট জেনারেট করা যায়। তাহলে আমার ডেটা সেট আসবে ফাইল থেকে। তা আমি আপনাদের ফেক ডাটা দিয়ে দেখাই দিব, আপনারা ফেক ডাটাগুলো ফাইল থেকে বের করে নিয়ে এসে চার্টে অ্যাপ্লাই করুন। ঠিক আছে? উইথ দ্যাট নোট আমরা আজকে শেষ করছি। লেট অ্যাটেন্ডেন্স আছে কারো? ওই জন্যই আপনারা আসেন এতক্ষণ। এই তো বলছি কি ব্যাপার, কেউ জানছেন? তো প্রতিদিন থাকেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাই ব্যাড। নাই তো 18 আর কে আমার বলেন 31। আমার ইসে মার্চ যখন দিয়েছিলাম তখন পাশে রেড লাইন ছিল, দেখা করতে আমি বলি নাই, বলছি আপনি চাইলে দেখা করতে পারেন। রিজন কি ছিল? হ্যাঁ, রিজন জানার জন্য বা আর কেউ পড়ে আসছেন? কি? ও আচ্ছা, পাঠাইছেন কিন্তু ওটা তো আমার মনে থাকবে না, ওটা নোট রাখতে হবে।